ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা করছিলাম খুব বেসিক লেভেলে। ক্যালকেরিয়া কার্ভের বেসিক একটা বিষয়ের মধ্যে আমি গতদিন যেটা বলছিলাম যে টু মাস প্যারেন্টাল প্রোটেকশন। আমার মনে হয় টু মাস প্যারেন্টাল প্রোটেকশনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা চেনার খুবই খুবই মানে মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার। এইটা আরো কিছু বিষয় আছে, এটা নিয়ে আমি আলোচনা করতেছি, কিন্তু প্যারেন্টাল প্রোটেকশন এটা তো আসলে জেস্টার দেখে বুঝতে পারবেন না, কিন্তু ইনভায়রনমেন্ট দেখে বোঝা যায়। মায়ের সাথে কথা বললে বোঝা যায়, মায়ের দেখলে বোঝা যায়, মা যখন কেসকে ডাক্তারের সামনে বলছে, আপনার সামনে প্রেজেন্ট করতেছে, তখন সেটা দেখলেও কিন্তু বোঝা যায়। তো আমরা জানি কি, আমরা জানি ক্যালকেরিয়া কার্ভ তৈরি হয়েছে অপরিশোধিত ক্যালসিয়াম কার্বনেট থেকে। হ্যাঁ, ওই যে আমাদের ঝিনুকের যে খোলস থাকে, এই খোলসের মিডিল লেয়ার থেকে। উপরের লেয়ারটা তো একটু খসখসে টাইপের, একটু কালচে টাইপের, একটু ময়লা টাইপের। সেই লেয়ারটাকে তুলে ফেললে আহ যে অংশটা আসে, ভেতরের লেয়ারটা মসৃণ, তাই না, একদম মসৃণ টাইপের। ওই দুই লেয়ারের মাঝখানে যেটা মিডিল লেয়ার থাকে, সেই মিডিল লেয়ার থেকে ক্যালকেরিয়া কার্ভ তৈরি হয়েছে। তো ডক্টর স্যামুয়েল হেনিম্যান এটাকে প্রুভিং করেন, এবং এটা বড় বড় বোদ্ধারা বলেছেন এটা হচ্ছে গ্রেটেস্ট মনুমেন্ট অফ হ্যানিম্যানস জিনিয়াস। হ্যানিম্যান যে জিনিয়াস ছিল, তার এই ক্যালকেরিয়া কার্ভের আবিষ্কারের মাধ্যমে এটাকে আরো বেশি প্রমাণিত হয়েছে। না, হি ওয়াজ রিয়েলি এ জিনিয়াস। এই ক্যালকেরিয়া কার্ভটা, মানে ক্যালকেরিয়া কার্ভের কত বড় ক্ষেত্র আছে। আমরা ডক্টর মার্গারেট লুসি টেলর, মানে টেলর আমরা যাকে বুঝি, আমি টেলর আগে ছেলে মানুষ মনে করতাম, কিন্তু বেসিক্যালি মার্গারেট মার্গারেট লুসি টেইলার। হ্যাঁ, মার্গারেট লুসি টেইলার, তিনি ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে কি বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? আমি বলেছিলাম ফ্যাটিনেস উইদাউট ফিটনেস। ফ্যাটিনেস মানে মোটা উইদাউট ফিটনেস, মোটা কিন্তু ফিটনেস নাই। সোয়েটিং উইদাউট হিট, গরম নাই অথচ ঘামছে। আমরা কি দেখি ক্যালকেরিয়া কার্ভকে? ফ্যানের নিচেও ঘামে, তাই না? ফ্যান চলছে অত্যন্ত স্পিডে, ফুল স্পিডে ফ্যান চলছে, তারপরেও সে ঘামতেছে। বোন উইদাউট স্ট্রেংথ, অনেক মোটা সোটা, হাতগুলা মোটা মোটা, কিন্তু তার মধ্যে স্ট্রেংথ নাই, শক্তি নাই। টিস্যু অফ পাস প্লাস কোয়ালিটি অ্যান্ড মাইনাস কোয়ান্টিটি। টিস্যু, অনেক টিস্যু আছে, কিন্তু সব হলো কোয়ান্টিটিতে বেশি, কিন্তু কোয়ালিটি টিস্যু নাই। মোর হেভি বাল্কি উইদাউট উইকনেস অ্যান্ড ওয়ারনেস। আমি টেইলরের, মার্গারেট লুসি টেইলরের উদ্ধৃতিটা আমি একটু দিয়ে দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। এটাকে নোট নিয়ে নিতে পারেন, টেইলরের বইয়ে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। তো মার্গারেট টেলর আরো কি বলেছে? মার্গারেট টেলর বলেছে যে ক্যালকেরিয়া কার্ভের ছোট্ট বেবি থেকে শুরু করে একদম ফাদার পর্যন্ত, পিতা পর্যন্ত, পুরুষ মহিলা, আপনারা যদি ক্যালকেরিয়ার বাচ্চাকে চিনতে পারেন, তাহলে পুরো ক্যালকেরিয়ার লাইফটাকে চিনতে পারবেন। তাহলে ক্যালকেরিয়ার বাচ্চাকে চেনাটা কতটা জরুরি। তো ক্যালকেরিয়া কার্ভে আমরা কি দেখি? অনেক মেদ দেখি, আমরা বলি চর্বি বেড়ে গেছে, হ্যাঁ, মেদ ভুঁড়ি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো ফিটনেস থাকে না, সে একদম হলো, সে উইক। তার মধ্যে মানে ওই এনার্জিটা থাকে না, একটু কাজ করলেই দেখাচ্ছে ঘেমে যাচ্ছে, জিভা বাড়িয়ে যাচ্ছে, তাই না? তো সবচেয়ে ভালো ডেসক্রিপশন আপনার ক্যালকেরিয়া কার্ভের হলো স্পাইনলেস। স্পাইনলেস মানে কি? মেরুদণ্ডহীন আমরা ভাবি, তাই না? স্পাইনলেস। তো ক্যালকেরিয়া কার্ভ আমরা এমনি ক্লাসিক্যালি চিনি হচ্ছে প্রচন্ড ঘামে, ঘাম দেখে আমরা চিনি। তো আমরা কখন ঘামি? যখন আমরা অনেক বেশি পরিশ্রম করি। কিন্তু ক্যালকেরিয়া কার্ভ, টেলর কি বললো? ক্যালকেরিয়া কার্ভ পরিশ্রম করে না, ফ্যানের বাতাসের নিচেও ঘামে। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমরা বলেছিলাম যে আমরা এই পরিশ্রম না করেও ঘামি। হ্যাঁ, হিট উইদাউট, কি, সোয়েট 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 উইদাউট হিট, ঘামটা হিট ছাড়াই হচ্ছে। এটা কিরকম? এই যে আমি এর আগে বলেছিলাম, আমাদের ওই যে কাঁচা বাদাম, কাঁচা বাদামের গান কে গেয়েছিল? ভবন বাদক, তাই না? মনে আছে? কাঁচা বাদাম, আমার চাই ভাই কাঁচা বাদাম। অথবা রানু মণ্ডলের কথা চিন্তা করেন, তারা কি করতো? ভবন বাদক হচ্ছে এই পুরনো মোবাইলের বিনিময়ে কাঁচা বাদাম বিক্রি করতো,
তাই না, ভাঙড়ির ব্যবসা করতো। আর রানু মণ্ডল হচ্ছে কলকাতার কোন একটা স্টেশনে সে ভিক্ষার কাজ করত, কিন্তু একটা গান গেয়ে এই দুইজনই রাতারাতি স্টার হয়ে গেছে। তাদের আহ, মৌলিক কোনো গান নাই, তাদের কোনো সিনেমা নাই, তাই না, কিন্তু তারা স্টার। এই বিষয়টাকেই বলে হচ্ছে পাসপাইরেশন উইদাউট হিট, বডি গরম না হয়ে ঘাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্যালকিরিয়া কার্ভ যখন বিস্তারিত পড়াচ্ছিলাম এই বিষয়গুলো বলছিলাম। ক্যালকিরিয়া কার্ভ কি? ক্যালকিরিয়া কার্ভ হচ্ছে সুইট প্রিন্স। আর ভিরেট্রাম কি? ভিরেট্রাম মনে আছে? ইভিল প্রিন্স স্যার। হ্যাঁ, ইভেল প্রিন্স, ডেভিল প্রিন্স, তাই না? ডেভিল প্রিন্স, আর এটা হচ্ছে সুইট প্রিন্স। সুইট প্রিন্সটা কি? সুইট প্রিন্স হচ্ছে, প্রিন্স কাকে বলে? প্রিন্স হচ্ছে এমন কিছু, এমন কিছু, প্রিন্স বলতে আমরা বুঝি রাজকুমার, তাই না? রাজকুমার কি? এমন পার্সন, এমন পার্সন, হ্যাঁ, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক টাইটম্পুর, অনেক প্রদর্শনী থাকতেছে, অনেক, তার মানে পজিশনটা পাকাপোক্ত, তাই তো, তার অনেক কিছু আছে, সে বললে অনেক কিছু হয়ে যাচ্ছে, দামি পোশাক আছে, ফিনান্সিয়াল সাপোর্ট আছে, সব আছে, কিন্তু প্রিন্সের কি থাকে, কি থাকে না, এগুলো কিন্তু তার না, এগুলো হলো তার বাপের। এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? প্রিন্সের তো পাওয়ার, রাজকুমারের তো কিছু না, বাপের ইয়েতেই সব চলে, বাপের সম্পত্তিতেই সে খুব চলে, তাই না? সবকিছু তার বাপের, তার না, নিজস্ব না। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পজিশন, এই পাওয়ার, এই রিসোর্স, এই রিচনেস, এগুলো কোনোটাই তার না, সবকিছু তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এটা প্রিন্স। তো ক্যালকিরিয়া কার্ভও এরকম। ক্যালকিরিয়া কার্ভকে আমরা 3টা এফ দিয়ে চিনি: ফ্যাট, ফেয়ার, ফ্লেবি। ফ্যাট, ফেয়ার, ফ্লেবি। ফ্যাট কি? মোটা, তাই না? ফ্লেবিও হচ্ছে থলথলে। থলথলে কি? থলথলে জিনিসের কি থাকে? থলথলে জিনিসের কোনো স্ট্রেংথ থাকে না, ফাঁপা, ভিতরটা হলো, ফাঁপা থাকে, শক্ত নয়, সফট, তাই না? আর ফেয়ার, ফেয়ার কি? ফর্সা চামড়া। সাদা চামড়া মানে কি? সাদা চামড়া কাকে বলে? সাদা চামড়া হচ্ছে রিচনেস এর প্রতীক। সে যে প্রিন্স, এই প্রিন্সের ইয়েটা হচ্ছে রিচনেস, সাদা চামড়ার প্রিন্স, তাই না? তো দেখেন, প্রিন্স আমরা তো রাজার কন্যাকে বা রাজার পুত্রকে বুঝলাম, তাই না? তো আমাদের সমাজ ব্যবস্থায় রাজা কই, তাহলে আমরা বুঝবো কিভাবে? দেখেন, ক্যালকিরিয়া বাচ্চার কথা চিন্তা করেন, আপনার চেম্বারে যে আসে বা আপনার আশেপাশে দিয়ে যে বাচ্চা লোকজন যারা যায়, তাদেরকে কি হয়, অন্যরা তাকিয়ে তাকিয়ে দেখে, বাহ কত সুন্দর বেবি যাচ্ছে, কত সুন্দর ইয়ে হচ্ছে, তাই না? অন্যরা ওয়াও কত সুন্দর বলে। যেমন ধরেন যে আমরা যদি সেলিব্রিটির সন্তানদের কথা চিন্তা করি, ধরেন যে ঐশ্বরিয়া রায়ের মেয়ে যখন ছোট যাচ্ছিল, অথবা আমাদের এই যে শাকিব খানের বেটা, আমাদের এই যে শাকিব খানের বইয়ের নাম কি, নাম মনে থাকে না। বুবলি? না না না, বুবলি না, ছেলে পরে ওই আগেরটার নাম কি? অপু বিশ্বাস। হ্যাঁ, অপু বিশ্বাস। অপু বিশ্বাসের যখন ছেলে হলো, সংবাদ মিডিয়ার লোকজন একদম পুরা ক্যামেরা তার দিকে তাক করে রাখে, কিভাবে সে কি করতেছে, একদম প্রিন্সের মতন শুটেড বুটেড হয়ে যাচ্ছে। মায়ের দিকে ফোকাস করা বাদ দিয়ে ক্যামেরা তখন বেটার দিকে ফোকাস, তাই না? তার মানে কি, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এই বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে, তার একটা ক্লিপস দিলে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটাই হলো ফেয়ারনেস। হ্যাঁ, ফেয়ার, উজ্জ্বল দ্যুতি। কিন্তু এই দ্যুতি বা গ্লোটা কার? তার বাপের বা উপবিশ্বাসের, বা আহ, মানে হয় সাকিব খানের, না হলে উপবিশ্বাসের। সে একজন প্রিন্স, সবাই তাকে দেখছে, ইয়ে করছে, কিন্তু জিনিসটা তো তার না। সে কি পরিশ্রম করেছে? আমরা যতই উপবিশ্বাস আর সাকিব খানের কথা বলি, তাদের ক্যাচালিয়া, কিন্তু তারা তো তাদের পজিশন তৈরি করছে খেটে খুটেই, তাই না? এমনি এমনি তো আর আসেনি। কিন্তু তার বেটার কথা চিন্তা করেন, তার বেটা কি করছে? তার বেটা কিন্তু অটোমেটিকলি বাপ মায়ের দ্যুতিতেই কিন্তু সব ক্যামেরার ফোকাস তার দিকে আসছে। যে কোনো সেলিব্রিটির বাচ্চার কথাই চিন্তা করেন, এরকমটাই হয়। তো ক্যালকেরিয়া কার্ভের পার্সন গুলা কিন্তু এইরকম। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এই বিষয়টা ফিজিক্যালি, মেন্টালি এবং তার সোলের সাথে, আমরা কি বলি, অ্যান্ড বডি সোল অ্যান্ড ভাইটাল ফোর্স অ্যাক্সেস, তাই না, একই লেভেলে থাকে। এটা এই জায়গাগুলো সব জায়গায় থাকে। রাডার কি নোটের মধ্যে আমরা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভে আমরা পাই হচ্ছে ডেন্টেশন ডিফিকাল্ট অ্যান্ড লেট।
রাডার কিনোটে আপনারা ইয়েতে রাডার সফটওয়্যারে গেলে এটা পাবেন। এলেন কি বলেছে? ডিফিকাল্ট অ্যান্ড ডিলে ডেন্টেশন। ডিফিকাল্ট অ্যান্ড ডিলে ডেন্টেশন। ডিলে ডেন্টেশনটা কি? ডিলে ডেন্টেশন মানে কি? ডেন্টেশন দাঁত, তাই না? দাঁতের কাজ কি? দাঁতের কাজ কি বলেন দেখি? দাঁতের কাজ কি করি আমি? দাঁত দিয়ে কি করি? দাঁত দিয়ে আমরা চর্বণ কোনো করা কিছু, স্যার, হ্যাঁ, হজম। চাবাই। দাঁত দিয়ে আমরা কামড় দিই, তাই না? কামড় দিই, চাবাই মানে কি? এই দাঁত দিয়ে মূলত আমরা কি খাবারকে চাবাই, তাই না? খাবার চাবালে কি হচ্ছে? খাবার থেকে যে নিউট্রিশন আছে সেটাকে আমরা নিতে পারছি। আর আমি যখন নিউট্রিশনটা নিব তখনই না আমি বাড়বো। আমি যদি নিউট্রিশন ঠিক মতো না পাই তাহলে তো আমি বাড়বো না। তার মানে এই ডেন্টেশন কি নির্দেশ করে? আপনি বেড়ে উঠছেন, কিন্তু আপনার মা আপনাকে বাড়তে দিচ্ছে না। আপনার মা কি করতেছে? প্রত্যেকটা খাবার পেস্ট করে খাওয়াচ্ছে, গতকালকে বলছিলাম। টিপে টিপে খাওয়াচ্ছে, টিপে টিপে চাবায় চাবায় খাওয়াচ্ছে, লিকুইড করে খাওয়াচ্ছে, ব্লেন্ডারে ব্লেন্ডিং করে খাওয়াচ্ছে। বাচ্চা কি করছে? শুধু চামচ দিয়ে গিলছে। বাচ্চার কাজ হচ্ছে গেলা। ভাত মুখে দিলে সে চাবাতে পারে না, রুটি নিয়ে করতে পারে না, ফল চাবাতে পারে না। এই কারণে কি করতে হচ্ছে? ফলকে জুস বানাই দিচ্ছে, ছালটা খুলে ছিলে জুস বানাই দিচ্ছে। গোটা ফল খাওয়া যাবে না, বাবা ওটা খেও না, আঙ্গুর ওটা খেও না, গলায় আটকে যেতে পারে। সব জায়গায় যে প্রোটেকশন। একটা হাঁচি, আমি গতদিন কি বললাম, একটা হাঁচি হওয়া মাত্র অ্যান্টিবায়োটিক শুরু। হাঁচিও তো একটা ডিফেন্সিভ মেকানিজমের একটা বিষয়, কিন্তু না, সেটা দিতে দিল না, সে সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো এই ডেন্টেশনে তার এই এই ক্ষেত্রের কারণে ডেন্টেশনে তার ডিলে হয়ে যাচ্ছে। আমরা এগুলো কিন্তু বড়দের ক্ষেত্রেও দেখা যায়। বড় ক্যালকেরিয়া কার্ভকে দেখবেন, বড় ক্যালকেরিয়া কার্ভকে দেখবেন যে ধরেন যে 30-35 বছর একটা ইয়াং যুবক, হ্যাঁ, দেখতে তো সুন্দর হবেই ক্যালকেরিয়া কার্ভ, ফ্যাটি বা হিষ্টপুষ্ট। এদেরকে দেখবেন যে পাবলিক ট্রান্সপোর্টেশনে জার্নি করতে পারতেছে না, সিটিং সার্ভিস বা খুঁজতেছে, অথবা লোকাল ট্রেনে এরা উঠবে না, না 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 আমি পারবো না, আমি যেতে পারবো না, একদম গাদাগাদি করে আমি যেতে পারবো না, ওখানে খুব গরম, হ্যাঁ, এখানে এটা এইভাবে হবে না, এইভাবে আমি যেতে পারবো না। সিম্পল ডিস্টেন্স, ধরেন ঢাকায় সে ফার্ম গেট থেকে সে মিরপুরে যাবে বা কাজীপাড়া শেওড়াপাড়াতে যাবে, অল্প ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে সে পাবলিক ট্রান্সপোর্টে উঠবে না, না না, যদি পকেট মারি করে নেয়, আমি পারবো না, পকেট মারি হয়ে যাবে, আমাকে উবার ডেকে দাও, আমি উবারে যাব, পাঠা হয়ে যাব। এটাই হলো ডিলে ডেন্টেশন। আমরা ডিলে ডেন্টেশনটাকে এইভাবে বুঝছি। ঠিক আছে? আপনি যখন দাঁত থাকবে, আপনার দাঁত মানে সুসংগঠিত দাঁত থাকবে, তখন আপনি যে কোনো জিনিস চাবায় খেতে পারবেন, কোনো জিনিস নিয়ে আপনি ভয় করবেন না। কিন্তু যখন দাঁত ছিল না তখন কি আপনি চাবাই খেতে পারতেন? পারতেন না। তখন কি চুষে খেতে হতো, তাই না? মায়ের দুধ চুষে খেলে আপনার নিউট্রিশনটা আসতো। আর নাহলে কি হতো? মা টিপে 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 নরম করে আপনার মুখে তুলে দিত, আপনি জাস্ট গিলতেন। তো মা যদি আপনাকে খাওয়াতে থাকে তাহলে তো ডেফিনেটলি আপনার ডেন্টেশন লেট হয়ে যাবে। এটা প্রাকৃতিক ভাবে, এটা আমার কথা না, প্রকৃতি এই কাজটা করে দেবে। তো এরকম রক্ষণশীলতার মানসিকতা আমরা ক্যালকেরিয়ার লাইফে অনেক ক্ষেত্রে দেখি। ঠিক আছে? ক্যালকেরিয়ার বাচ্চাদের মধ্যে আপনারা দেখবেন, যারা চিলড্রেন আপনার কাছে আসবে, দেখবেন নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে তারা ভয় পায়। আপনি রেস্টুরেন্টে গেলে কি করেন? আমরা সাধারণত গেলাম, মেনু নিলাম, এই দেখি এটা কি, আপনাদের কোন আইটেমটা ভালো, এই আইটেম স্যার বলে ওয়েটাররা এসে, আচ্ছা নিয়ে আসেন তো, এটা একটা নিয়ে আসেন, এটা 5 বন্ধু নিয়ে গেলেন, তখন আমরা কি করি? 5 ধরনের আইটেম নিই, নিয়ে আমরা শেয়ার করে করে খাই। কিন্তু ক্যালকেরিয়া এই অভিজ্ঞতা নিবে না, বাচ্চারাও নিবে না, নতুন কোনো জায়গায় যেতে ভয় পাবে। আবার ওদেরকে ধরেন বাচ্চাকে আপনি প্লেডো দিলেন বা ইয়ে করলেন, নতুন প্লেডো হাতে পেয়েছে, প্লেডো তো বোঝেন যে ক্লে থাকে, ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানায়, নতুন কিছু করতে যায়, ওই ছকের বাইরে নতুন কিছু করতে ভয় পায়, হ্যাঁ নষ্ট হয়ে যাবে, এই হবে ওই হবে। যদিও এই বাচ্চারা বাচ্চারা অ্যাজ ওয়েল অ্যাজ বড়রাও পুরনো যে বন্ধু থাকে তাদের সাথে মেশে, হ্যাঁ, বয়স বাড়তে বাড়তে মানে রিলেশনের বয়স বাড়তে বাড়তে তারা খুব ইউজ টু হয়ে যায়, খুব ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু নতুন একজনের সাথে মিশতে, নতুন একজনের সাথে ইয়ে করতে তাদের কিন্তু এই প্রবলেম গুলা হয়। ঠিক আছে? আপনি
চেম্বারে আমরা দেখি যে বাচ্চা আসছে, হ্যাঁ, গ্লোবিউলস যদি আমরা দিই, আমরা আমরা তো এখন এই ইয়ে করি আর কি, আগে দিতাম কাঁচের শিশিতে, এখন আর কাঁচের শিশিতে দিই না, ভেঙে হাত কেটে যেতাম, প্লাস্টিকের শিশি আছে, প্লাস্টিকের শিশিতে দিই। আগে করতাম কি, এই যে এইভাবে কাগজ নিয়ে এরকম করে তুলে দেন, নাও বাবু নাও, একটু নাও দেখি নাও, কিন্তু ভয় পাই, ওটাও নিতে চায় না, নতুন কি এটা, আবার কি দিচ্ছে, এক ধরনের মানে অ্যাভারশন তার মধ্যে কিন্তু থাকে, এই বাচ্চাদের মধ্যে আমরা পাওয়া যায়। তো যাক, এই মানে খোলসে আবৃত থাকা প্রোটেক্টেড বাচ্চা যখন বাহিরের আবহাওয়ায় চলে যায়, বাহিরের পরিবেশে চলে যায়, হ্যাঁ, যেখানে তার প্রোটেকশনের কেউ থাকবে না, তাকে সিকিউর করার থাকবে না, এরকম ক্ষেত্রে এই বাচ্চাদের মধ্যে ফেয়ারফুল স্টেট তৈরি হয়ে যায়। ঠিক আছে, কেন বলেছেন ফেয়ার দ্যাট সামথিং উইল হ্যাপেন, সবসময় তার মনের মধ্যে এরকম কাজ করে, ফেয়ার দ্যাট সামথিং উইল হ্যাপেন, সামথিং উইল হ্যাপেন। আর্সেনিকেও আছে এরকমটা, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য পাওয়া যায়, সেটা আর্সেনিকের সাথে এখন আমি ডিডি করতেছি না। তো এই ধরনের এনভায়রনমেন্টে অবস্থান করতে তার মনের মধ্যে যে শক্তি থাকা দরকার, সেই শক্তিটার মধ্যে ল্যাকিংস তার মধ্যে চলে আসে। ঠিক আছে, এটা হলো ক্যালকেরিয়া কার্ভের কি বলবো, খুবই খুবই কমন একটা বিষয়। ক্যালকেরিয়া কার্ভের আরেকটা কোর জিনিস, এটা খুব ভালো করে বোঝেন, আরেকটা কোর জিনিস আমরা পাই, বিশেষ করে করোনা লকডাউনের সময় আমরা দেখেছি, আমার একজন পেশেন্ট ছিল, তার বাচ্চার বিষয় নিয়ে। তো সে সময় হতো কি, ওই যে মার্চ মাসে আপনার বঙ্গবন্ধুর মানে কি দুরন্ত টিভিতে আপনার বঙ্গবন্ধুর এই মৃত্যুর যে বিষয়গুলো, এটা নিয়ে খুব রক্তাক্ত জিনিস, এই এগুলো দেখাতো। তো এই বাচ্চাটা সেই জিনিসটা খুব মনের মধ্যে গেথে যে হচ্ছে কি, ওয়ালে রক্ত দেখতেছে, মানে ওখানে দেখাতো ওয়ালে রক্ত পড়ে আছে, মানে ধানমন্ডি সেই বাড়ির চিহ্নটা অ্যানিমেটেড ছিল, ওরকম কিছু সিনেমা টিনেমা ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ঘটনাটা এরকমই। তো সে খুব সহজে স্ক্যাটার্ড হয়ে যায়, হ্যাঁ, স্কেয়ার্ড হয়ে যায় আর কি, ভয় পেয়ে যায়, ভীত হয়ে যায় ওই ইয়েগুলো দেখে, আতঙ্ক, ঘুমের মধ্যে আতঙ্ক হয়ে ওঠে। তো ক্যালকেরিয়া কার্ভের একটা কোর বিষয় কিন্তু এটা, যে যদি এরা হরেবল মুভি দেখে, অফেন্সিভ সিনেমা দেখে, হ্যাঁ, তারা কিন্তু খুব বেশি ভয় পেয়ে যায়, স্কেয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, একটা বাচ্চা পেশেন্ট আসছিল, ওই ফ্যামিলি আবার ওই যে ইন্ডিয়ান সিরিয়াল গুলা দেখার জন্য খুব মানে, মাও দেখে বাচ্চাও দেখে, ওই সিআইডি টাইপের সিরিজ গুলো আছে, সেটা দেখতো। তো কোনো একটা সিরিজ দেখেছে, সেখানেও অনেক বেশি ভায়োলেশন ছিল, খুনাখুনি ছিল, মানে ওখানে ওই জায়গাগুলো, মানে বাচ্চা তো, আমরা তো বুঝতেছি যে সেটা অভিনয়, কিন্তু সেইখানে ওরকম দেখানো হয়েছে, গোলাগুলি, রক্ত, এইটা দেখে বাচ্চা খুব ভয় পেয়ে গেছে, সে অনেক বেশি অ্যাংসাস, অনেক বেশি ফ্রাইটেন্ড। তো এর ফলে কি হলো, সে ঠিক মতো স্কুলে যেতে পারতেছিল না, ঘুমাতে পারছিল না, ঘুমের মধ্যে মধ্যে সে ঘাবড়ায় লাফায় লাফায় উঠে। ঠিক আছে, পড়ালেখায় সে ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছিল না, স্কুলেও বা মানে টিচাররা পড়া ধরে অমনোযোগী হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ক্যালকিলের বাচ্চা তৈরি হয়ে যায়, ফ্রাইটফুল ইয়ে দেখে, মুভি দেখে, হ্যাঁ, বা ফ্রাইটফুল কোনো কিছু দেখে। যেমন আমাদের দেখেন, আমাদের একটা রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স, আমি রুব্রিক্সটা একটু দেখাই। হরেবুল, সরি, এটা হলো সিনথেসিস রেপার্টরিতে, মাইন্ডে ঢুকলাম, কি হচ্ছে, হরেবুল, এই তো হরেবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রোফাউন্ডলি, এটা তার কাছে হরিবল মনে হয়েছে। হ্যাঁ, অনেক বেশি হরিবল মনে হয়েছে। আবার একটা ওখানে অনেক ক্রুয়েলিটি ছিল, ব্রুটালিটি ছিল, খুনাখুনি ছিল। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে ক্রুয়েলিটি, ব্রুটালিটি,
ইনহিউম্যানিটি সম্ভবত ক্যান নট বি আর। হ্যাঁ সিয়াম বলো। স্যার ওই যে রুব্রিক্স গুলো দেখাচ্ছেন ওইগুলো আবার একটু মেসেঞ্জারে দিয়ে দিলে অনেকের ভালো হতো। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ক্রুয়েলিটি ব্রুটালিটি, ক্রুয়েলিটির রুব্রিক্সটা কোথায়? ক্রুয়েলিটি, ক্রুয়েলিটিতে আমরা একটু সার্চ দিই তাহলে বোঝা যাবে। সিআর ইউ, ক্রুয়েল বানান কি? সিআর ইউ ই এল, ক্রুয়েলিটি বিআর দিয়ে দিই তাহলেই পাওয়া যাবে। এই যে ক্রুয়েলিটি ব্রুটালিটি, এটা হচ্ছে সিআরএম সিনথেসিস, এই কি বলে কমপ্লিটেড পার্টি দিতেছে। ক্রুয়েলিটি ব্রুটালিটি ইনহিউম্যানিটি বিয়ার ক্যান নট ডান বাই আদার চিলড্রেন। অন্য বাচ্চারাও যদি ক্রুয়েলিটি করে তার সামনে, বাচ্চারাও, বড় না না, বাচ্চারাও যদি ক্রুয়েলিটি ব্রুটালিটি বা এরকম কিছু করে থাকে, সেটাও সে সহ্য করতে পারে না। তখন তার মধ্যে কি কি ইফেক্ট হয় একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন। সিয়াম আমাকে রুব্রিক্স গুলো দিয়ে দিতে বললাম, একটু দিয়ে দিচ্ছি। এর আগে যেটা দিলাম, এর আগে যেটা দিলাম সেটা হলো হরেবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রফাউন্ডলি। ঠিক আছে। এরপরে একটা ভিডিও দেখাই, ভিডিওটা একটু মন দিয়ে দেখেন। এই ভিডিওটা আমাদের মূল ভিডিওতে থাকবে না, মানে কিভাবে বাচ্চাদের মনের মধ্যে ঢুকে যায় এই ব্রুটালিটি ক্রুয়েলিটি বিষয়গুলা, স্যাড স্টোরিজ হরেবল থিংস কিভাবে ঢুকে। শেয়ার। এই বাচ্চাটা, তাহলে বুঝলেন প্যাথোলজি গুলো কিভাবে তৈরি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বাচ্চাদের ক্ষেত্রে। এই হরিবল, আমরা কিন্তু এই জিনিসগুলো খুঁজে বাইর করার চেষ্টা করি যে বাচ্চার মানে কবে থেকে কি হলো, তারপর থেকে একটু কথা বললেই প্যারেন্টসদের সাথে ডেফিনেটলি এই জিনিসগুলো আপনারাও পেয়ে যাবেন। তো খুব সেন্সিটিভ হয় এরা, সেন্সিটিভ ক্রুয়েলিটিজ হোয়েন হিয়ারিং অফ। ক্রুয়েলিটি সম্পর্কে শোনা মাত্র এই রুব্রিক্সটাও লিখে নেন, সেন্সিটিভ ক্রুয়েলিটিজ হোয়েন হিয়ারিং অফ। শোনার পরেও এরা খুব সেন্সিটিভ হয়ে যায়। এই বাচ্চার ক্ষেত্রটা দেখেন কিরকম সেন্সিটিভ থাকতেছে। তো যদি তারা ভূতের মুভি দেখে, মানে হরর মুভি, তারপরে আমাদের এই যে মারামারি কাটাকাটির যে মুভিগুলা থাকে, এই জিনিসগুলা তাকে খুব বেশি প্রভাবিত করে, খুব এফেক্টেড করে। ঠিক আছে। এবং মানে এত বেশি এফেক্টেড করেন এই সিনেমার মতন, তার কোনো না কোনো একটা প্যাথোলজি ক্রিয়েট হয়ে যায়। দেখেন আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, আমি এটা আবার একটু দেখাই। এরা তো রীতিমতো মানে হরর মুভির তখন নামই শুনতে পায় না। আচ্ছা, রেপার্টরিটা চেঞ্জ করতে হবে, সিনথেসিসে চলে গেলাম। ফেয়ার, ফেয়ার হরর, হরর মুভিস অফ, একটাই মেডিসিন, ফেয়ার হরর মুভিস অফ ক্যালকিরিয়া কাপ। এটা ছোট বাচ্চা বলে না, বড়দের মধ্যেও এই ভীতিটা আমরা দেখতে পাই। হরর মুভিতে তার অ্যালার্জি, ওই হরর মুভির সাউন্ডটা পর্যন্ত নিতে চায় না। তো এই ইয়েটা মাথার মধ্যে রাখতে হবে। যে কোনো, আমি এটা বাচ্চাটার ক্ষেত্রে যেটা দেখলাম, তার বাবাকে গুলি করলো, ইয়ে করলো, এটা গুলি করা বলে না। এমনও আমি দেখেছি, এরকম পেশেন্ট আসছে, বাচ্চা আসছে যে দাদা মারা গেছে, দাদার মারা গেছে রাত্রেবেলা, সকালবেলা সে ঘুম তাকে ডাকেনি, ঘুম থেকে উঠে দেখে যে দাদাকে একটা কাফনের কাপড় দিয়ে মুড়ায় রেখেছে, নাকের মধ্যে তুলা দেওয়া, কানের মধ্যে তুলা দেওয়া, এইভাবে আছে, মুখটা একটু ফোলা ফোলা। এটা তার তার মধ্যে প্রচন্ড ভীতির সঞ্চার করেছে, এবং সে ওই স্বপ্ন, ওই বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে তার অনেকগুলো, এখন আমার মনে নাই কেসটা, এক গাদা প্যাথোলজি ক্রিয়েট করে ফেলেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি ন্যাটটা মিওর ইগনেশিয়া চিন্তা করবেন তা না, মরে যাওয়ার পরে তার কি ইয়েটা হলো, প্রতিক্রিয়া হলো,
এই বিষয়গুলো অনেক বড় ইয়ে রাখে। আবার আমি আরেকটা কেসের কথা জানি, তার নিয়ারেস্ট কাউকে, ছোট বাচ্চা আর কি, নিয়ারেস্ট কাউকে কবরে নামানো হচ্ছে, সেই সিনটা সে দেখছে, ঢেকে দিচ্ছে, লাস্ট ঢাকার ওই সিনটা তার মাথার মধ্যে গেছে। এটা তার কাছে হরিবল, এটা তার কাছে ক্রুয়েলিটি। হ্যাঁ, সেটাকে সে মানে কুড নট বিয়ার, সে এটাকে বিয়ারই করতে পারছে না। তো যাক, এইরকম এটাও একটা ক্যালকিরিয়া কার্ভের মধ্যে ঢোকার ইয়ে। আমি সময় থাকলে কেন এইগুলো তৈরি হয়ে গেল, সাইকোলজিক্যাল ব্যাখ্যা, খুব সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো করা যায়, আমরা টাইম টু টাইম করব। তো যাক, আজকে একটা কেস শেয়ার করি। গত বছরের কেস এটা, 1 বছর আগেকার কেস, ফেব্রুয়ারি মাসের কেস। তো এই বাচ্চাটা আসছিল তার মায়ের সাথে, বয়স 4 অথবা 5 পরে, 11 বছর। হ্যাঁ, তো বাচ্চার মায়ের কাছ থেকে, মায়ের সাথে অনেক কথা টথা বলছিলাম, বলে যেটুকু বুঝলাম যে বাচ্চা হলো অলস টাইপের, লেজি প্রকৃতির। হ্যাঁ, এবং পড়ালেখায় অতটা ভালো না, ডাল। এবং আমি বাচ্চার সাথে কথা বলছিলাম, কথাবার্তার মধ্যেও একটা ডালনেস আছে, এবং তার অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা ডালনেস আছে। ডালনেস তো বুঝি আমরা, তাই না? ডালনেস মানে অত চালু না, একটু কি বলবো, স্লো, স্লো টাইপের। তো বাচ্চার পেটে খুব ব্যথা, বেশ কয়েকদিন থেকে ব্যথা। তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? তো বাচ্চা খুব কষ্ট করে, খুব টেনে টেনে, কষ্টের টনে বলতেছে, আমার খুব ব্যথা আঙ্কেল। তো আমি বললাম, ও আচ্ছা, ব্যথা, ব্যথা কি এখনো হচ্ছে? আর যেভাবে বলতেছিল, আমার খুব ব্যথা আঙ্কেল, তো এরকম টোন শুনলে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই তার তখনও ব্যথা হচ্ছিল। তো বাচ্চা আবার ওই একই টোনে বলতেছে, না আঙ্কেল, এখন ওরকম ব্যথা করছে না। আমি বললাম যে, তোমার এখন ব্যথা করছে না, তো তুমি ওষুধ খেতে আসছো কেন, আমার কাছে আসছো কেন? তো বলছে যে, আঙ্কেল, আমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, ব্যথার কারণে আমি কোনো খেলায় অংশ নিতে পারছি না। তো ও আচ্ছা আচ্ছা, অনেক ব্যথা না? তো তার কথাগুলো আমি তো স্পষ্ট করে বললাম, কথাগুলো আসলে যথেষ্ট অস্পষ্ট ছিল। তো মা বলতেছে যে, আমার বাচ্চা বিভিন্ন অ্যাক্টিভিটিজে, বিশেষ করে খেলাধুলার যে স্কুলের ইয়ে আছে, সেই প্রতিযোগিতাগুলোয় সে অংশগ্রহণ করতে খুব পছন্দ করে। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে সে প্রত্যেকটা ইভেন্টে বেশ প্র্যাকটিস করে, এবং তার টার্গেট হলো আমাকে প্রাইজ পেতে হবে, মানে প্রাইজ পাওয়াটাকে সে খুব পছন্দ করে, যে সেটা যেটাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওটার কোনো ইয়ে নাই, তার প্রাইজ দরকার, অন্যরা পায় আমাকেও পেতে হবে। হ্যাঁ, আর প্রাইজ পাওয়ার জন্যই মূলত সে প্র্যাকটিসটা করে। প্রত্যেকটা ইভেন্টে, তার ক্লাসের যে ইভেন্ট গুলো আছে প্রত্যেকটাতে সে অংশগ্রহণ করবে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর আপনার বাচ্চার নেচার সম্পর্কে একটু বলেন, শুনি। তো মা বলছে যে সে খুব জেদি। একবার যদি সে কিছু চায়, আর আমি যদি বলি না, এটা দেওয়া হবে না, বা এটা নেওয়া যাবে না, এটা আমি দিব না, তো আমি যতই তাকে নিষেধ করি না কেন, সে চাইতেই থাকবে, চাইতেই থাকবে, একগুঁয়ে টাইপের। আর মানে ওর মাথা থেকে আর ওটা নামবে না। যতবারই আমি না বলবো, ততবার আরো বেশি বেশি করে সে চাইবে। হ্যাঁ, এজন্য আমি একসময় বিরক্ত হয়ে তাকে দিয়ে দিই। আরো কথা বললো। তো এই যে এইরকম কোনো বক্তব্য যদি দেয়, তাহলে আমি তো এর আগে বলছিলাম কি, পার্টিনিসিটির একটা বিষয়, তো এরকম ভার্সনে আসলে পার্টিনিসিটি বা অবস্টিনেট চিলড্রেন, হ্যাঁ, অবস্টিনেট চিলড্রেন, আমরা এই ক্ষেত্রে যে রুব্রিক্সটা নিতে পারি সেটা হচ্ছে, অবস্টিনেট চিলড্রেন ফ্যাট ইনক্লাইন টু গ্রো। অবস্টিনেট চিলড্রেন ফ্যাট ইনক্লাইন টু গ্রো, এই দুটো রুব্রিক্স এরকম ইয়ের মধ্যে নেওয়া যায়। পার্টিনিসিটির বিষয়টা তো আমি বলেছিলাম, পার্টিনিসিটি একটু বুঝলো, থামলো, আবার চাচ্ছে, ওটা মাথায় যাচ্ছে না। কিন্তু অবস্টিনেট তো একগুঁয়ে, ওর মাথার মধ্যে ঢুকেছে, তো ওখান থেকে বাড়াবে না। অবস্টিনেটের বিষয় তো আমরা মোটামুটি সবাই বুঝি। তো আমি এই রুব্রিক্সটা একটু বুঝাতে চাই, যে অবস্টিনেট চিলড্রেন ইনক্লাইন টু গ্রো ফ্যাট, ইনক্লাইন টু গ্রো ফ্যাট, এই রুব্রিক্সটা একটু বুঝি। তো ফ্যাট, ফ্যাট মানে কি? ফ্যাট বলতে আমরা কি বুঝি? খুব ইজি। ফ্যাট, ফ্যাট মানে কি?
কি ফ্যাট কি আমরা ফ্যাট চিনি না? FAT ফ্যাট। মোটা, ফ্যাট মানে মোটা। চর্বি। হ্যাঁ চর্বি। ফ্যাটের প্রথম অর্থ হলো চর্বি। হ্যাঁ চর্বি কি? চর্বি চর্বি কি জিনিস? চর্বি হলো যে সাদা টাইপের একটু স্টিকি, হাতে লাগলে চর্বি, আমরা যখন চর্বিদার কোনো খাবার খেলাম হাতে লাগলে কিন্তু উঠতে চায় না, সাবান দিয়ে ঘুষে ঘুষে তুলতে হয়, তাই না? আবার সিয়াম আরেকটা বললো যে ওজনদার, মোটা ওজনদার মানে ওয়েট বাড়ায়, যা আমাদের ওয়েট বাড়ায়। ফ্যাটের আরেকটা অর্থ হলো অনেক বেশি ওজনদার। তাহলে চর্বি কি হচ্ছে? চর্বি বডির উপরে লেগে থাকে। ভালো করে বুঝেন, এই রুব্রিক্সটা বুঝতে পারলে এরকম ফ্যাসেট নিয়ে অনেক বাচ্চা আপনি পাবেন। খুব ইজিলি আপনি অন্য কিছু চিন্তা না করে আপনি ক্যালকুলেটর দিয়ে দিতে পারবেন। তো এই চর্বি কি করছে? চর্বি আমাদের বডির মানে ঠিক চামড়ার নিচের মানে আমাদের মাসলস এর ঠিক উপরের যে লেয়ার আছে সেই বডির লেয়ারের উপরে লেগে থাকে, তাই না? এবং এটা কিন্তু বডিতে তেমন কোনো কন্ট্রিবিউশন করে না। চর্বির কিন্তু কোনো কন্ট্রিবিউশন আপনার এনার্জি সিস্টেমের মধ্যে নাই। চর্বি কিন্তু আপনার এনার্জি বাড়ায় না। হ্যাঁ, এটা শুধুমাত্র বডির উপরের একটা লেয়ার যেটা আপনাকে সিকিউরিটি দেয়। এই জন্য এটাকে বলা হয় প্রোটেক্টিভ লেয়ার। প্রোটেক্টিভ লেয়ার। অনেক বেশি ঠান্ডা পড়ছে, আমি চিকন মানুষ, আমার কিন্তু ঠান্ডা বেশি লাগবে, আর যার চর্বি বেশি আছে তার কিন্তু ঠান্ডা লাগবে না। ঠান্ডাতে প্রোটেক্টিভের কাজে এটা কাজে লাগে। ঠিক আছে? তো এই রুব্রিক্সের শুরুটা করতে হয়েছে অবস্টিনেট দিয়ে। অবস্টিনেট, তারপরের সাব হচ্ছে চিলড্রেন ইন, তাই না? তো অবস্টিনেট, চিলড্রেন ইন, তাহলে বেসিক্যালি ক্যালকিরিয়ার মধ্যে একটা জেদ থাকে। অবস্টিনেট কাকে বলি আমরা? একগুঁয়ে বা অবস্টিনেট, হেড স্ট্রং কাকে বলি? অবস্টিনেট হলো তার মাথার মধ্যে যেটা ঢুকে গেছে, যেটা আটকে গেছে, যেটাতে সে আটকে গেছে, ওটা থেকে সে বের হয় না। এটার জন্য কেন সে ওটাতে আটকে আছে, এটার জন্য তার কিন্তু কোনো উপযুক্ত রিজন থাকে না, উপযুক্ত কোনো কারণ থাকে না, কিন্তু সে ওটা মাথায় ঢুকছে, ওটা আমার লাগবে তো ওর মধ্যে লাগবে। তো অবস্টিনেট চিলড্রেন, অবস্টিনেট চিলড্রেন। চিলড্রেন মানে কি? চিলড্রেন মানে হচ্ছে যে পুরোপুরি বিষয়টাকে, পুরো সিচুয়েশনটাকে বুঝতে পারে না, বা তাকে কেউ বোঝাতে পারে না। এখন মানে সে নির্দিষ্ট সিচুয়েশনে তার যে অবস্থায় আছে, সে অবস্থা সম্পর্কে সে বোঝে না বা সেটার প্রয়োজনীয়তা অনুভব করে না, কিন্তু সে তার মনকে এমন একটা অবস্থা তৈরি করে ফেলে, এমন একটা লেয়ার দ্বারা আবৃত করে ফেলে, যেটাকে আমরা বলতেছি গ্রো ফ্যাট। গ্রো ফ্যাট। ফ্যাট মানে কি? একটা বাফার সিস্টেম তৈরি করছে। বাফার সিস্টেমটা কি? যেটা আমাকে বাহির থেকে, আমাকে এনভায়রনমেন্ট থেকে আমাকে প্রোটেক্ট করবে, অন্য কোনো কিছুই তার উপরে ইফেক্ট ফেলবে না। সে নিজের মতন করে একটা প্রোটেক্টিভ লেয়ার, একটা প্রোটেক্টিভ লেয়ার শিল্ড বানায় ফেলেছে, একটা প্রোটেক্টিভ লেয়ারের বর্ম বানায় ফেলেছে। এটা কিন্তু এনভায়রনমেন্ট বানায় দেয়নি, এটা তার নিজস্ব বানানো জিনিস, ফ্যামিলি বানায়নি, সে নিজে নিজেই করে ফেলেছে। তো ইনক্লাইন টু গ্রো ফ্যাট, ইনক্লাইন্ড মানে, ইনক্লাইন মানে কি? আরো প্রয়োজন, তাই না? এর অর্থটা কি? ইনক্লাইন টু গ্রো ফ্যাট হলো তার প্রয়োজন আরো প্রোটেক্টিভ লেয়ার, আরো ফ্যাট গ্রো করার, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। অল্প বা লিটল লিটল জিনিস তার কাছে এনাফ না। তার যতই অবস্টিনেট, তার যতই যে একগুঁয়েতা, ততই সে বেশি চাইবে। যার যত বেশি অবস্টিনেসি থাকে সে তত বেশি চাইবে আপনার কাছ থেকে। সে মানে চাইতেই থাকবে, চাইতেই থাকবে। কেন ইয়ে করবে? চেয়ে চেয়ে যদি আপনার কাছে নিতে পারে, নিতে পারে, নিতে পারে, তখন সে ওই জিনিসটা তাকে আরো বেশি কভার আপ করবে, তাকে আরো বেশি প্রোটেকশন দিবে। হ্যাঁ, তো এমনটা করে কারণ সে ফিল করে যে আমার যা আছে সেটা আহ, অনেক কম আছে, এবং আমি এইভাবে নিয়ে 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 তখন তার মধ্যে ফিলটা তৈরি হয় যে আমার আছে, আমার আছে, আই হ্যাভ সামথিং, আই হ্যাভ সামথিং, আমি আরো চাই, আমি আরো চাই, আমি আরো চাই। এটাই হলো ইনক্লাইন টু গ্রো ফ্যাট। ঠিক আছে? ইনক্লাইন টু গ্রো ফ্যাট। তো একটা বেশি মানে একটা বাচ্চা বা একটা ব্যক্তি যে অনেক বেশি গ্রিডি, অনেক বেশি লোভী, হ্যাঁ, যার খালি চাই চাই, গ্রিডি মানে কি? আরো চাই, আরো চাই, আরো চাই, অনেক বেশি চাই, আরো চাই, আরো চাই। যখন তার ফিল হয়
কতক্ষণ পর্যন্ত সে চাইতে থাকে? যতক্ষণ না তার মধ্যে ফিল আসে, হ্যাঁ এখন আমার এটা আছে, আই হ্যাভ। হ্যাঁ, এবং তার মধ্যে যতক্ষণ না একটা সিকিউরিটি সেন্স দেয়, এই যে ফ্যাটের বিষয়টা কেন আসছে, ফ্যাটের বিষয়টা হচ্ছে সিকিউরিটি সেন্স থেকে। তার মধ্যে যতক্ষণ না ওই সিকিউরিটি সেন্স দেয় বা অনুভূতি দেয়, ততক্ষণ পর্যন্ত তার গ্রিডিনেসটা ধরা থাকে। হ্যাঁ, এবং এই যে তার সিকিউরিটি সেন্স, তার এই যে পাওয়া আই হ্যাভ সামথিং, এটা তার ইগোটাকে বুস্ট করে দেয়। ইয়েস, নাও আই হ্যাভ ইট। হ্যাঁ, আমি এটার মালিক, আমার এটা আছে। তো এই যে এই মেন্টালিটি, এটা কিন্তু সুস্থ স্বাভাবিক মানসিকতা না। ঠিক আছে? তো ক্যালকেরিয়া কার্ভের মধ্যে এই বিষয়গুলা আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাই। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পাই। এটা একটু দেখাই, আমার কপি করা নাই। আনিস ভাই কিছু বলছেন? আমরা যে রুব্রিক্সটা এখন একটু দেখব, সেটা হচ্ছে মুড ইনসাপোর্টেবল। ইনসাপোর্টেবল, কপি করি, মুড ইনসাপোর্টেবল। আনিস ভাই হাত তুলে আছেন, কিছু বলতে চাচ্ছেন? মুড ইনসাপোর্টেবল। মুড ইনসাপোর্টেবলটা কি? মুড ইনসাপোর্টেবল, এখানে দেখেন এই রুব্রিক্সটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রুভিংস থেকে আসছে। এখানে একাই ক্যালকেরিয়া কার্ভাস, আর অন্য কোনো মেডিসিন নাই। তো ইনসাপোর্টেবল মানে কি? মুডকে সে সাপোর্ট করছে না, এর অর্থটা কি? মুডকে সাপোর্ট করছে না, এর অর্থটা কি, এর মানেটা কি? এটা এমন একটা কিছু যেটা আনডিউরেবল, অসহ্য, যার সাথে ইনটলারেবল, অসহনীয়তাও আছে। এটা ব্যক্তিকে যে কোনো কিছু নিয়ে কমপ্লেন করছে বা কোনো কিছু চাচ্ছে বা যার কাছ থেকে চাচ্ছে, তার কাছ থেকে বারবার, মানে এত বেশি চাচ্ছে চাচ্ছে, এত বেশি, দাও 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 মা, দাও মা, দাও মা, এটা দাও মা, এটা দাও, এরকম করতে করতে তার কাছে একদম অসহনীয় হয়ে যাচ্ছে। যতই ব্যাখ্যা করা হোক, যতই তাকে বোঝানো হোক না কেন, এটা তার মাইন্ডে ঢুকছে না, সে কিছুতে বুঝছে না, খালি চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে। মনে করেন যে আপনার হাতে, আমি বুঝাচ্ছি বিষয়টা, মনে করেন আপনার হাতে কোনো টাকা নাই, আপনার হাতে 1 টাকা 1 পয়সাও নাই, আর আপনার বাচ্চা চাচ্ছে যে উম তাকে একটা খেলনা কিনে দেওয়া হোক। হ্যাঁ, আপনি বুঝাচ্ছেন, না বাবা আমার হাতে তো মাসের শেষ, আমার হাতে তো খেলনা নাই, আমার সামনের মাসে তোমাকে কিনে দিব। এই পার্টিনিসিটির বাচ্চা হলে বলে আচ্ছা ঠিক আছে, সামনের মাসে কিনে দিও, ঠিক আছে, কিন্তু এই বাচ্চা কিন্তু শুনবে না, সে বারবার চেয়ে যায়, না দাও, ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর, চেয়ে যাবে চেয়ে যাবে চেয়ে যাবে। ঠিক আছে, চেয়ে যাবে চেয়ে যাবে, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তার মুড কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইনসাপোর্টেবল থেকে যাচ্ছে। এইটা দেখেন বড়দের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই জিনিসটা নিতে পারি। বাচ্চাদের যদিও পড়াচ্ছি, তার মধ্যে বড়টাও একটু বলে রাখি, এরপরে আবার কখন হবে হবে না। ধরেন যে আপনার কাছে পেশেন্ট আসছে, ঠিক আছে, আপনি তাকে বুঝাচ্ছেন যে রিপোর্ট দেখালো, ডাক্তার সাহেব দেখেন, হ্যাঁ আপনি দেখলেন রিপোর্ট, কোনো সমস্যা নেই, সবকিছু ওকে। হ্যাঁ, এবং এই যে আপনার আগেও রিপোর্ট করেছিলেন যে আল্ট্রাসোনোর রিপোর্ট 3 মাস আগের, এই যে আমার কাছে ওষুধ খাইছেন, খাওয়ার পরে এই যে এরপরের রিপোর্ট দেখেন, এই দুইটার মধ্যে আগে এই সমস্যা ছিল, এখন কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু কোনো কোনো কিছু নাই, কোনো মানে নেগেটিভ কিছু নাই, আপনি ভালো আছেন, এখানে কোনো ঝামেলাই নাই, রিপোর্ট আপনি বুঝালেন। এখন ওই ব্যক্তি, ওই পেশেন্ট একদম মানতেই চাচ্ছে না, তার মন, মানে সে ওটাকে সাপোর্টই করছে না, তার মন মানছে না। আপনি যতই তাকে বোঝান না কেন, সে বোঝার চেষ্টা করতেছে না, তার মনের কোনো পরিবর্তন হচ্ছে না। না ডাক্তার সাহেব, এটা তো এরকম না, রিপোর্ট হয়েছে তো কি হয়েছে, আমার নামে আরেক জায়গায় করব। সে বারবার একই জিনিস ইয়ে করতেছে, ওই ওরকম বাচ্চা যেরকমটা খেলনা চাচ্ছে, আপনি বারবার বুঝেছেন, বাবা আমার হাতে টাকা নাই, বাবা তোমার সামনের মাসে এই কিনে দেবো, সে কিছুতেই কিছু বুঝতেছে না। আপনি দুইটা ঘটনায় অ্যানালজি করেন, দুইটা ঘটনা কিন্তু একই। আমরা কিন্তু এইভাবে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাওয়া যায়। এইভাবেই কিন্তু ক্যালকেরিয়ার পার্সন তৈরি হয়ে যায়। ক্যালকেরিয়া এইভাবে
বেসিক্যালি এইরকম স্টেট থেকেই কিন্তু ক্যালকেরিয়া লাইট ডিজায়ার ফর স্টেটের মধ্যে ঢুকে যায়, লাইট ডিজায়ার ফর মধ্যে ঢুকে যায়। সে খুঁজতে থাকে, লাইট খুঁজতে থাকে, সে আবার টেস্ট করবে, আবার রিপোর্ট করাবে, যেটা দরকার নাই সেটাও করবে। ক্যালকেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি। হ্যাঁ, এই সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে। পাবে না কেন? আমার তো কষ্ট হচ্ছে, আমার তো সমস্যা হচ্ছে। পাবে না কেন? আমার তো পেটের ব্যথা হচ্ছে। লাইট তাইলে সে কখন গেল? আপনি তাকে বোঝালেন যে এটা তোমার রিপোর্ট, এই রিপোর্টে এই ইয়েগুলা তো আগের বারের যা ছিল সেটার তুলনায় এবারের অনেক ভালো আসছে, এবং এই রিপোর্টে কোনো কোনো প্রবলেম নাই, কিন্তু সে বলবে না, তার মন মানবে না। সে তখন কি করবে? ওই যে লাইট ডিজায়ার, মানে সবসময় কিন্তু ক্যালকেরিয়া লাইট চায় না। ক্যালকেরিয়ার লাইট হলো আমার কি হয়েছে, আমার রিপোর্ট করতে হবে, আমার এটা নিতে হবে। তখন সে ওই রিপোর্টের পিছনে ছুটবে, সে নিজে নিজে আরো টেস্ট করবে, যেটা দরকার নাই। এদিকে এইটা করেন, ওইটা করেন, ধরেন আলট্রাসাউন্ড করলেই হবে, কথার কথা। সেখানে কালার ডপলার করবে, 4D 5D 7D যা যা আছে সেগুলা করবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পেয়ে যাই। ধীরে ধীরে সে সেম যেটা ইয়ে করতেছে, কিন্তু ডেলিরিয়াসের জায়গায় আমি আসতেছি। তো আমাদের চেম্বারে আমরা এরকম অনেক পেশেন্ট পাই, আপনারা খেয়াল করে দেখবেন, যাদের নিজস্ব আইডেন্টিটি এখনো হয়নি, নিজস্ব কোনো পরিচিতি হয়নি। মানে আমি বুঝাতে চাচ্ছি, ধরেন যে একদম ফ্রেশ এয়ার, যারা পড়ালেখা এই মাত্র শেষ করেছে, এখনো জব হয়নি। আমাদের ইয়েটা কি, আমাদের পড়ালেখা শেষ, আমরা যখন পড়ালেখা করছি তখন হচ্ছে আমার আইডেন্টিটি কি, আমি স্টুডেন্ট। কিন্তু আমি যখন পড়ালেখা কমপ্লিট করে ফেললাম, জবে ঢুকিনি, ওই জায়গায় কিন্তু আমার কিন্তু কোনো পরিচয় থাকছে না। আপনি স্টুডেন্টও বলতে পারছেন না, আবার চাকরি খুঁজছি এটাও তো আইডেন্টি, এরকম তো হয় না। তো এইরকম পার্সন, সে চাচ্ছে আমি অন্যের মতন হব, অমুক রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ছে, পড়ে বিসিএস দিয়ে অমুক ইয়ে হয়েছে, অমুক অমুক ইউনিভার্সিটিতে লেকচারার হয়েছে, অমুক অমুক জায়গায় ইয়ে হয়েছে। তার মনের মধ্যে, এই ক্যালকেরিয়ার মনের মধ্যে, মানে সে যত না হতে চায়। আমি বাচ্চার কথা থেকে এখানে চলে আসছি সিচুয়েশন বোঝানোর জন্য, আমি পরে কনক্লুশন টানতেছি। আমি একটু রুব্রিক্সের দিকে যাই, রেপার্টরিতে। সেটা হলো যে আইডেন্টিটি তৈরি হয়নি, কিন্তু অন্যের যখন দেখতেছে তখন সে সেটার প্রতি ইনভে চলে আসে। ইনভে তো আমরা বুঝি, ইনভে বুঝি না? ইনভের বাংলা কি? ইনভে হেট, হিংসা। হিংসা, হিংসা, জেলাসি। সে ইনভে হয়ে পড়ে, ইনভে এন্ড হেট তার মধ্যে চলে আসে। ইনভে কোয়ালিটি অফ আদার্স, নিচের রুব্রিক্সটা দেখেন, ইনভে কোয়ালিটি অফ আদার্স, ইনভে ইনভে কোয়ালিটি অফ আদার্স তার মধ্যে চলে আসে। কেন? রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ে অমুক জায়গায় চাকরি করতেছে, অমুক কলেজে ঢুকছে, বিসিএস করছে, আমার তো হচ্ছে না। এই জায়গাগুলো তার মধ্যে তৈরি হয়ে যায়। এই ক্যালকেরিয়ার মধ্যে খুব সহজে একটা রুব্রিক্স আছে আমাদের, ম্যাগনেটাইজড ডিজায়ার, MAG, ম্যাগনেটাইজড ডিজায়ার, ম্যাগনেটাইজড ডিজায়ার। আমি 3টা রুব্রিক্সই দিয়ে দিচ্ছি। ম্যাগনেটাইজড ডিজায়ার, দেন ক্যালকেরিয়া অনেক বড় হয়ে আছে। ম্যাগনেটাইজড ডিজায়ার তার মধ্যে চলে আসছে। তার লাইফে সাকসেস চাই, সমাজে নাম করতে চাই, সমাজে নাম করতে চাই, পজিশনে থাকা, অন্য ব্যক্তির যেরকম কোয়ালিটি আছে, অন্য ব্যক্তি যেরকম সোশ্যাল পজিশন আছে, সেই পজিশনটা তার তার চাই। এই জন্য সে মানে ক্যারিয়ারটাকে উজ্জ্বল করতে চায়। ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, তার সে কেন খেলতে চায়? বাচ্চা খেলতে চায় কারণ তার প্রাইজ ভালো লাগে। প্রাইজটা কেন ভালো লাগে? তার ক্লাসের অন্য অন্য বাচ্চারা প্রাইজ পেতে চায়, পায়, তখন সে দেখছে। এই জন্য কি করতে হবে? সে প্র্যাকটিসও করে। তার ইয়েটা হলো প্রাইজ, খেলাটা ইয়ে না। ল্যাকেসিসের বাচ্চা, ও প্রাইজ টাইজ দেখা দেখি না, আমি খেলবো, আমি এনজয় করব, বেলেডোনা এনজয় করব। কিন্তু এই ক্যালকেরিয়া না, আমার ওই প্রাইজটা নিতে হবে, ওটা পজিশন। ছোট্ট বাচ্চার মধ্যে দেখেন সাবকনসিয়াস লেভেল থেকে কিরকম পজিশনের প্রতি ক্রেভনেস চলে আসছে, ক্রেভিংস চলে আসছে। কিন্তু
তার মধ্যে একটা ফিলিংস আসে যে আমি ক্যাপেবল, কিন্তু আমি তো করতে পারতেছি না, আমার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন আছে, আমি ক্যাপাবল, কিন্তু আমি তো ওরকম হতে পারতেছি না, আমার মধ্যে ওই এনার্জিটা নাই, ওই কোয়ালিটিটা নাই। ঠিক আছে, যেমন আরেকটু ইয়ে করে বুঝাই দিই তাহলে আরো ভালো হবে। ধরেন যে একটা, এতক্ষণ তো কথা বললাম যে জবলেস একটা পার্সন, একটা প্রফেশনাল ব্যক্তি, যে বিয়ে করেছে, নতুন প্রফেশনে ঢুকছে, নতুন চাকরি পেয়েছে, বিয়ে করছে, আলাদা একটা সংসার করেছে, কিন্তু একদম বিগিনিং স্টেটে তো স্যালারি স্ট্রাকচার ভালো থাকে না, সে যেই সেক্টরে ঢুকুক না কেন, সে বিগিনিং লেভেলে আছে, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে ফ্যামিলিকে স্মুথ করে স্মুথ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার আর্নিং তো ওই লেভেলে না। আর্নিংটা কি, প্রথম দিকের বিগিনারদের আর্নিং কেমন থাকে, নুন আনতে পান্তা ফুরাই, যে স্যালারিটা দেওয়া হয়, বাড়ি ভাড়া, তারপরে আদার্স খরচ করতে করতে দেখা যাচ্ছে যে আর কিছু থাকে না, মাস শেষে যে ধার করতে হয়। খুবই মানে বাস্তব জায়গা আমাদের সমাজে। কিন্তু এই ব্যক্তি যখন তার অফিসের অন্য কোনো কাপল দেখতেছে, কোনো সফল দম্পতি দেখতেছে, তখন তার মধ্যে এক ধরনের এই এনভিয়াস বিষয় চলে আসছে। হ্যাঁ, এক ধরনের এনভিয়াসনেস থেকে তার মধ্যে একটা আর্নিং এর কি বলবো, ইগারনেস চলে আসছে, আকাঙ্ক্ষা চলে আসছে, না আমাকেও এরকম হতে হবে, আমাকে আমার ফ্যামিলি এরকম হতে হবে, আমারও গুলশান এরকম একটা বাড়ি থাকতে হবে, আমার ড্রয়িং রুম এরকম জমকালো সাজানো থাকতে হবে, দামি সোফা থাকতে হবে, ঝাড়বাতি থাকতে হবে। এই বিষয়টা তার মধ্যেও চলে আসে যখন সে দেখতেছে, ওই যে যেটা বললাম ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি, সহজে ম্যাগনেটাইজড হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সে করতে পারছে না, কারণ ওই যে কি বলে, টেলর তো বলেই দিয়েছে ক্যালকেরিয়ার মধ্যে কি কি গুণ থাকে আর কি কি থাকে না, সেটা টেলরের ওই 5টা লাইনে ক্যালকেরিয়া হয়ে যায়। টেলর তো এটা বলেই দিয়েছে, সে পারতেছে না, তার ওই ক্যাপাসিটিটা হচ্ছে না, ওই কোয়ালিটিটা হচ্ছে না। ঠিক আছে, তো আমাকে আর্নিং করতে হবে, কিন্তু আমি করতে পারতেছি না, এই আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মনের মধ্যে প্যাথোলজি তৈরি করে ফেলতেছে, প্যাথোলজি তৈরি করে ফেলতেছে। প্যাথোলজিটা কিভাবে তৈরি হয়, প্যাথোলজি থেকে কি তৈরি হয়, প্যাথোলজি থেকে তৈরি হয় তার মধ্যে ডেলুশন সিক বিইং, সে রোগগ্রস্ত হয়ে পড়ে, ওই বাচ্চাটা যেরকম, ওর কিছু নাই, তাই না, ওর কিছুই নাই, আমার সামনে এসে পেটে কোনো ব্যথা নেই, অথচ কিরকম অস্পষ্ট ভাবে ডাল ভাবে স্লো ভাবে সে কথা বলতেছিল, তার মধ্যে সিক ফিলিং চলে আসছে। হ্যাঁ, অনেক ধরনের ইনভেস্টিগেশন করা হোক, তার মধ্যে কিছু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই যে মনের ক্ষুধা, মনের জায়গা থেকে তার তার মধ্যে প্যাথোলজি গ্রো করতেছে। সে কিন্তু এই টাইপের পার্সনরা কি করবে, তখন লাইট ডিজারে চলে আসে, একটু আগে বললাম লাইট ডিজারে সে খুঁজে বাইর করার চেষ্টা করে, আমার মধ্যে কি ত্রুটি আছে, আমি কেন এগুলো করতে পারতেছি না। একটা জায়গায় এই বাচ্চা যেমন প্রাইজ পেতে হবে, খেলতে হবে, এই কারণে সে প্র্যাকটিস করতেই থাকতেছে, ওই লেভেলের বাচ্চা 4-5 এর বাচ্চাদের মাথার মধ্যে ওটা আসার কথা না, প্র্যাকটিসের বিষয়গুলো, কিন্তু সে প্র্যাকটিস করতেছে। আমি তো ফিল করছি যে আমি পারতেছি না, আমার মধ্যে অসুস্থতা আছে, কোনো একটা রোগ আছে, কিন্তু রিপোর্ট করেন কোনো রোগ পাওয়া যাচ্ছে না। এই জন্য এই ক্ষেত্রগুলোতে যারা এই জিনিসগুলোকে চেস করে, তাদের স্টমাকে পেন করে, এই বাচ্চাও কিন্তু স্টমাকে পেন নিয়ে আসছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন এই টাইপের মেন্টালিটি, এই ফ্যাসেট নিয়ে যারা আসবে, তাদের পেটের মধ্যে ব্যথা হবে, স্টমাকে ব্যথা করবে, অথবা অন্য কোনো না কোনো একটা জায়গায় ব্যথা থাকবে। ব্যথা তো তার ফিজিক্যাল ব্যথা না, মন থেকে ব্যথাটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, কোনো না কোনো ক্ষেত্রে তার ব্যথা থাকবে, অনেক দুর্বলতা অনুভব করবে, তার মধ্যে মনে হবে যে আমার মধ্যে কোনো কিছু একটা রং চলে আসছে, সে মানে ইনলেস ফেয়ার তার মধ্যে চলে আসবে, ইনলেস ফেয়ার। আপনি ক্যালকেরিয়ায় আমার মনে হয় ফেয়ার দিয়ে যদি ক্যালকেরিয়া সার্চ দেন, সব জায়গায় সব ধরনের ক্রাইটেরিয়ার ফেয়ার আপনি ক্যালকেরিয়ার মধ্যে পাবেন। ঠিক আছে, এই অগণিত ভয় ক্যালকেরিয়ার মধ্যে কোত্থেকে আসে, এই ভয়গুলো তৈরি হয় কিভাবে? আমরা ম্যাথমেটিকা গুলোতে দেখেছি, ক্যালকেরিয়া সম্পর্কে যত ম্যাথমেটিকা পড়েছি সবাই বলে যে ঝিনুকের খোলসের মতন আবৃত থাকে, অনেক বেশি প্যারেন্টাল প্রোটেকশন, তার বাবা মা কিভাবে তাকে কেয়ার নিচ্ছে, কিভাবে শাসন করছে, কিভাবে প্রোটেকশন করছে, এগুলো তার লাইফের মধ্যে বিচিত্র ধরনের
অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলে, সে নিজে থেকে কিছু করতে পারে না, কিন্তু তার মধ্যে ওই যে ম্যাগনেটাইজ হচ্ছে, এনভিয়াস বিষয়গুলো তৈরি হয়ে যাচ্ছে, জীবনে যা অর্জন করতে চায় সে কিন্তু ইনভিয়াস হয়ে অর্জন করতে পারছে না, অ্যাচিভ করতে পারছে না। বেসিক্যালি ক্যালকিরিয়ার মধ্যে নিজস্ব কোনো টার্গেট থাকে না, সব তো মানুষের দেখে। যখন অন্য কারো কিছু দেখলো তখন তার মধ্যে একটা ফিলিং চলে আসছে যে না, আমারও অবশ্যই এরকম থাকতে হবে, অমুকের গাড়ি আছে আমারও থাকতে হবে, অমুকের অমুকে দৌড় প্রতিযোগিতায় অমুকে প্রাইজ পায় আমাকেও পেতে হবে। সে কিন্তু প্রাইজ বুঝে না যে ফার্স্ট হলে একটা আমাদের সময় দিত বড় থালা, সেকেন্ড হলে একটা বাটি, আর থার্ড হলে একটা গ্লাস। ঠিক আছে, এই এটা সে বুঝে না, আমার একটা প্রাইজ থাকতে হবে, থালা হোক বাটি হোক গ্লাস হোক, আমার একটা লাগবে। এরকম একটা ভাবনা কিন্তু অটোমেটিক সাবকনসিয়াস লেভেলে তার মধ্যে চলে আসে, এই পার্সন গুলোর মধ্যে চলে আসে। ঠিক আছে, তো যখন দেখা যাচ্ছে যে তার মধ্যে এই মনোকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, তার এই ইয়েটা ছিল না, তখন তার মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয় যে কেন হচ্ছে না। সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে, লাইট ডিজায়ারে চলে আসছে, সে তখন লাইট ডিজায়ারে ল্যান্ড করে। আমি কেন পারছি না, আমি কেন পারছি না, কেন আমার মধ্যে এই প্রবলেম আসছে, অন্যরাও দৌড়াতে পারতেছে আমি কেন পারতেছি না, আমার মধ্যে এইভাবে পেটের ব্যথা তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন সে এর কোনো উত্তর খুঁজে পায় না, লাইট ডিজায়ারে যায়, সে যখন কিছু খুঁজে পেল না, কোনো আনসার পেল না, কোনো রিলিফ পেল না, কোনো প্রতিকার পেল না, কোনো উপায় পেল না, তখন সে ল্যান্ড করবে লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসে। লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলিতে সে চলে যায়। তখন শুধু খুঁজতেই থাকে খুঁজতেই থাকে খুঁজতেই থাকে, কিন্তু কমপ্লিটলি কোন একটা জায়গায় সেটেলড হতে পারে না। এর কিছু পরেও সে যখন আনসার খুঁজে পায় না, তখন আরো বেশি মানে ভয় তাকে জেকে বসে। রেপার্টরিতে ফেয়ার অঢেল রুব্রিক্স আছে, একটা রুব্রিক সম্ভবত আছে ফেয়ার অ্যাবেজ, তারপরে আরো কি কি সব আছে, এখন আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। অ্যাবেজ হচ্ছে অতল গহ্বরে মনে হচ্ছে সে তলে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে, চোরাবালিতে ডুবে যাচ্ছে, এই টাইপের ভয়গুলা তার মধ্যে ধীরে ধীরে চলে আসে।